একটান মেরে মায়াকে উঠিয়ে নিজের একদম কাছে নিয়ে আসলো। মায়া তামিমের এমন কাজে তো আরো অবাক, বুঝে উঠতে পারছে না তার সাথে এখন কি হচ্ছে। তামিমের দিকে তাকিয়ে দেখলো সে এখনো শয়তানি হাসি হাসছে। কি কি করছেন এসব? কেন শাস্তি দিচ্ছি? ও সরি, এখনো তো দেইনি, এখন দিব। মানে? একটু আগে যে বললাম শাস্তি স্বরূপ তোমার ওই লাল টুকটুকে মিষ্টি ঠোঁট দ্বারা আমার একটা কিস করলেই হবে, কিন্তু তুমি তো তা করলে না, তাই এখন সেটা আমাকেই করতে হবে। কথাটা বলেই সে মায়ার ঠোঁট জোড়ার দিকে এগোতে লাগলো। মায়া বাঁচার কোনো উপায় না পেয়ে নিজের চোখ বন্ধ করে ফেললো আর মনে মনে আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগলো। মায়ার ঠোঁট জোড়া কাঁপছে, আর এটা দেখে তামিম মিটমিট করে হাসছে। তামিম আস্তে আস্তে মায়ের কাছে এসে তার কানের কাছে মুখ নিয়ে বলল, এত ভয় পাচ্ছ কেন? তোমার উপর আমার একটু রাগ নেই জান পাখি, আর আমি কখনো তোমার ইচ্ছার বিরুদ্ধে এসব করব না। ভয় নেই, এবার চোখ খুলো। কথাগুলো বলেই সে মায়াকে ছেড়ে দিল। মায়া তামিমের মুখ থেকে এমন কথা শুনে চোখ খুলে তামিমের দিকে অবাক চোখে তাকিয়ে রইল। সে ভেবেছিল তামিম সত্যি সত্যি তাকে এখন কিস করে বসবে, কিন্তু তা ভুল প্রমাণ হলো। টিফিন না খেয়েই মনে হয় আমার কাছে মাপ চাইতে এসেছিলে। মায়া মাথা নাড়িয়ে হাসূচক জবাব দিল। চলো তাহলে ক্যান্টিনে গিয়ে কিছু খেয়ে আসি। আমার বান্ধবীরা আমার জন্য ওয়েট করছে, আমি গেলে সবাই মিলে ক্যান্টিনে গিয়ে টিফিন খাবে। ওকে তাহলে যাও, তাদেরকে নিয়ে ক্যান্টিন থেকে কিছু খেয়ে নাও। মায়া কিছু না বলে চলে আসতে যাবে, ঠিক তখনই পিছন থেকে তামিম ডাক দিয়ে দাঁড়াতে বলে। মায়াও তামিমের কথায় দাঁড়িয়ে পড়ে। আজ তোমার ওই ফ্রেন্ড ভার্সিটিতে এসেছে? কোন ফ্রেন্ড? যার বাসা তোমাদের বাসার পাশাপাশি। না, হ্যাঁ এসছে। ওকে তাহলে এবার যাও। মায়া আর কিছু না বলে তাড়াতাড়ি করে ওইখান থেকে চলে আসলো। ক্লাসে এসে বান্ধবীদের খুঁজতে লাগলো, কিন্তু পেল না। না পেয়ে ক্যান্টিনে চলে গেল। দেখলো সব কটা টেবিলে বসে বসে খাচ্ছে। মায়ের মাথা একদম গরম হয়ে গেল। একটু দেরি হয়েছে বলে সব কটা আমায় একা ফেলেই খেতে বসে পড়লো। দাঁড়াও শোনা, তোমাদের খাওয়া বের করছি। তারপর মায়া গিয়ে ক্যান্টিনের একটা কর্মচারীকে বলল বেশি করে ঝাল দিয়ে 1 প্লেট ফুচকা বানিয়ে দিতে, আর সাথে 1 প্লেট পাস্তা দিতে। কথাগুলো বলে মায়া তার বান্ধবীদের কাছে এসে বসে পড়ল। কিরে, তোর আসতে তো দেরি হলো কেন? তামিম ভাইয়ার কাছে মাফ চেয়েছিস? হুম, তা উনি তোকে মাফ করেছেন? মাফ করেছেন। কিরে, তুই এভাবে কথা বলছিস কেন? কি হয়েছে তোর? না কিছু না, আসলে খুশিতে এইভাবে কথা বলছি। ভাবতেও পারিনি ওনাকে এত কিছু বলার পরেও উনি আমায় মাফ করবেন। সব তোদের জন্যই হয়েছে। তোরা যদি তখন আমায় মাফ চাওয়ার জন্য জোর করে না পাঠাতি, তাহলে হয়তো আমিও ওনার কাছে যেতাম না আর মাফও পেতাম না। তাই আমি এখন তোদেরকে কিছু খাওয়াতে চাই। তাই নাকি? জানো তা কি খাওয়াবি? আমি যা যা খাবো অর্ডার দিয়ে আসি। আরে একটু বস, তোরা কয়েকদিন আগে ফুচকা খেতে চাইছিলি না, তাই আমি তোদের জন্য ফুচকা অর্ডার দিয়ে এসছি। আগে ফুচকা তো খা, তারপর না হয় যা ইচ্ছা অর্ডার দিয়ে খাস, বিল আমি দিব। জানো, দোয়া করি তুই যেন সবসময় আমাদেরকে এভাবে খাওয়াতে পারিস। একটু অপেক্ষা কর, তারপর মন খুলে দোয়া করিস। কিছুক্ষণ পর ক্যান্টিনের এক কর্মচারী এসে তাদেরকে 1 প্লেট ফুচকা আর 1 প্লেট পাস্তা দিয়ে চলে গেল। বেবি, তোমরা এবার খাওয়া শুরু করো। 1 প্লেট ফুচকা দুজনে খাবো নাকি? আর পাস্তা কার জন্য এনেছি? আমি ফুচকা খাবো না, তাই আমার জন্য পাস্তা এনেছি। তোরা আগে 1 প্লেট খেয়ে শেষ কর, তারপর আরো আনবো, চিন্তা করিস না। আজ তোরা যা খাবি খাওয়াবো। ওকে বেবি, এই না, শুরু কর। তারপর মায়ার 2 বান্ধবী ফুচকা খাওয়া শুরু করলো। দুজনে ফুচকা মুখে ঢুকিয়ে কামড় মারতে খাওয়া বন্ধ করে দিল। একজন আরেকজনের মুখের দিকে তাকিয়েছে আর প্রশ্ন করছে, এরা আমার যেরকম লাগছে তোরও কি একই রকম লাগছে নাকি? আমার যেরকম লাগছে তোর ওকে এরকমই লাগছে নাকি? মায়া দুজন খাচ্ছে না দেখে বলল, দেখ, পুরোটা না খেতে পারলে কিন্তু আমি আর কোনোদিনও তোদেরকে কিছু খাওয়াবো না। এই প্লেট খেতে পারলে তোরা যা বলবি আজ তাই খাওয়াবো। মায়ের কথা শুনে দুজনেই মুখের ফুচকাটা কোনো রকমে গিলে ফেলল। তারপর আরেকটা ফুচকা মুখে ঢুকে খেতে লাগলো। এটাও কোনো রকমে খেয়ে নিল, কিন্তু তৃতীয় ফুচকাটা আর খেতে পারল না। দুজনেই মুখের ফুচকাটা ফেলে দিয়ে পানি পানি করে চিল্লাতে শুরু করলো। মায়া বান্ধবীদের এমন অবস্থা দেখে হাসতে হাসতে শেষ। তারপর দুইজনকে 2 গ্লাসে পানি ঢেলে দিয়ে খেতে বলল।
দুজন তাড়াতাড়ি করে গ্লাসের পুরো পানিটা খেয়ে নিল। পানি খেয়েও যেন দুজনের মুখের ঝাল মরেনি। বর্ষা থেকে উঠে দৌড়ে ক্যান্টিনের ওয়াশরুমের দিকে যেতে লাগলো। মায়া এদের কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। বোঝ এবার আমাকে রেখে টিফিন খাওয়ার মজা। মায়া আরামের সাথে বসে তার জন্য অর্ডার দিয়ে আনা পাস্তা খেতে লাগলো। কিছুক্ষণ পর তার দুই বান্ধবী এসে তার সামনে দাঁড়ালো। দুজনেই রাগী চোখে মায়ের দিকে তাকিয়ে আছে। কি হলো, তোরা এইভাবে আমার দিকে তাকিয়ে আছিস কেন? ফুচকা এত ঝাল কে দিয়েছে? আমি কি জানি আমি ফুচকা বানিয়েছি নাকি? যে বানিয়েছি তাকে গিয়ে জিজ্ঞেস কর। ক্যান্টিনের একটা কর্মচারী তখন তাদের পাশ দিয়ে যাচ্ছিল। ছেলেটাকে দেখেই ইরা ছেলেটাকে তাদের কাছে আসতে বলল। ছেলেটাও এসে তাদের সামনে দাঁড়ালো। এই, তুই ফুচকা তো ঝাল দিয়েছিস কেন? আমি কেন ফুচকা ঝাল দিব আপু? ওই আপুটাই তো আমাকে ফুচকা ঝাল দিতে বললো। আচ্ছা তুই তাহলে এখন যা। তারপর ছেলেটা চলে গেল। কে রে, এবার চুপ করে আছিস কেন? ফুচকা এত ঝাল দিনে কেন বল? আমাদেরকে কি তোর মেরে ফেলার ইচ্ছে ছিল নাকি? তোরা যে আমাকে ফেলেই টিফিন খেয়ে নিলি তার জন্য তোদেরকে একটু শাস্তি দিলাম আর কি। তুই আসছিস না দেখি তো আমরা ক্যান্টিনে এসে খেতে বসে পড়লাম, তাই বলে তুই আমাদেরকে এত ঝাল খাওয়াবি? সরি বেবি, একটু রাগ উঠে গেছিল তাই এমনটা করলাম। চল আইসক্রিম খেয়ে আসি, তাহলে তাদের ঝাল কমে যাবে। ঠান্ডার দিনে কেউ আইসক্রিম খায় নাকি? খেতে চাইলে আয়, না হলে আমি একাই খেয়ে নিব। আচ্ছা তাহলে চল, কিন্তু আইসক্রিমের টাকা কিন্তু তুই দিবি। আমি খাওয়াবো যখন আমি তোকে টাকা দিব। তারপরও বলে রাখলাম, বলা তো যায় না, আইসক্রিম খাওয়ার পর বলিস টাকা আনতে ভুলে গেছি। তোরা কি আসবি নাকি আমি একাই চলে যাব? চল। তারপর সবাই মিলে ক্যান্টিন থেকে আইসক্রিম কিনে খেলো। আইসক্রিম খাওয়া শেষ হলে সবাই ক্লাসে চলে আসলো। কিছুক্ষণ পর টিফিন টাইম শেষ হলে বেল বেজে উঠল। সব ছাত্রছাত্রীরা ক্লাসে আসার পর স্যারও ক্লাসে চলে আসলেন। তারপর একে একে বাকি ক্লাস করিয়ে ভার্সিটি ছুটি হয়ে গেল। মায়া তার বান্ধবীদের বিদায় করে বাসার দিকে যেতে লাগলো আর মনে মনে বলতে লাগলো আজকে যেন তামিমের সাথে আর দেখা না হয়। কিন্তু যেটার ভয় ছিল সেটাই হলো। মাঝ রাস্তায় আসতেই সে তামিমকে তার গাড়ির ভেতরে বসে থাকতে দেখল। মায়া তাড়াতাড়ি করে হাঁটা দিল, কিন্তু তামিমকে পাশ কাটিয়ে যেতে পারল না। তার আগেই তামিম তাকে আটকে জিজ্ঞেস করলো তার বন্ধু কোথায়। আসলে সে টিফিন টাইমের বাসায় চলে গেছে। সমস্যা নেই, তুমি গাড়িতে উঠে বসো, আমি তোমায় বাসায় পৌঁছে দিচ্ছি। না, আমি হেঁটে হেঁটেই যেতে পারবো। উঠতে বলছি না তোমাকে? মায়া তামিমের রাগ দেখে ভয়ে ভয়ে গাড়িতে উঠে পড়ল। তারপর তামিম গাড়ি স্টার্ট দিয়ে মায়াকে ওর বাসার কাছে নিয়ে আসলো। মায়া গাড়ি থেকে বেরোতে যাবে তখনই তামিম ওর হাত ধরে ফেলে। এতে মায়া কিছুটা ঘাবড়ে যায়। তোমার ফোনটা দাও তো। ফোন দিয়ে কি করবেন? দিতে বলছি দাও, এত কথা বলছো কেন? মায়া কিছু না বলে তার ফোনটা তামিমের দিকে এগিয়ে দিল। তামিম ফোনটা নিয়ে কিছুক্ষণ কি যেন করলো। তারপর মায়ের কাছে ফোনটা দিয়ে বলল, রাতে কল দিলে কল ধরবা কিন্তু, এবার বাসায় যাও। মায়া কিছু বুঝতে না পেরে তাড়াতাড়ি করে গাড়ি থেকে বেরিয়ে বাসার ভিতরে চলে আসলো। মায়া বাসায় ঢুকে রুমে যাবে এমন সময় তার আম্মু এসে বললেন, কিরে, আজ দেখলাম একটা গাড়িতে করে আসলি, তা গাড়িটা কার? এই যা, আম্মু দেখলো কিভাবে? না মানে আসলে আমরা এক বান্ধবীর গাড়ি ওটা। তোর তো কোনো বান্ধবীর গাড়ি আছে বলে আমায় বললি না কোনোদিনও। তাহলে এটা তোর কোন বান্ধবীর গাড়ি? আছে আমার এক নতুন বান্ধবীর, কিছুদিন আগেই তার আব্বু তাকে এই গাড়িটা কিনে দিয়েছে। ও আচ্ছা, তুই তাহলে ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য টেবিলে খাবার দিচ্ছি। আচ্ছা। বলে তাড়াতাড়ি করে নিজের রুমে চলে আসলো। রুমে এসে একটা দম ছাড়লো। আজকে আম্মুর কাছে ধরা পড়েই যেতাম, কিন্তু ভাগ্যিস একটা মিথ্যে কথা বলাতে বেঁচে গেছি। তারপর মায়া ফ্রেশ হয়ে খাবার টেবিলে গিয়ে বসে খাবার খেয়ে আবার রুমে চলে আসলো। রুমে এসে বিছানায় শুয়ে শুয়ে মায়া তামিমের কথা ভাবতে লাগলো। উনি আসলে অনেক ভালো মনের মানুষ, তা না হলে ওনাকে এত মানুষের সামনে এত কিছু বলার পরেও আমায় কিভাবে মাফ করে দিলেন। ছেলেটাকে মেরেও অনেক ভালো কাজ করেছেন। মেয়েদের আর জীবনেও টিজ করতে পারবে না ওই ছেলে, কিন্তু উনি তো ভাবছেন আমি ওনাকে ভালোবাসি, তাই তো উনি আমায় আজ মাফ করে দিলেন। যেদিন উনি জানতে পারবেন আমি ওনাকে ভালোবাসি না, সেদিন না জানি আমার সাথে উনি কি করেন। এরকম নানান কথা ভাবতে ভাবতে মা একসময় ঘুমিয়ে পড়ে।
রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে তামিম রুমে এসে মায়ের নাম্বারে কল দেয়। কয়েকবার রিং হওয়ার পরেও মায়া যখন কল ধরলো না, তখন তার মায়ের জন্য চিন্তা হতে লাগলো। সে তাড়াতাড়ি করে মায়াকে একটা টেক্সট লিখে পাঠায়। এদিকে মায়া রাতের খাবার খেয়ে রুমে এসে ঢুকতে দেখলো তার ফোনের স্ক্রিনে আলো জ্বলছে। ফোনের কাছে সে ফোন হাতে নিয়ে দেখলো তামিমের নামে সেভ করা একটা নাম্বার থেকে অনেক কল এসেছে, সাথে একটা মেসেজও। মেসেজটা ওপেন করে মায়া পড়া শুরু করলো। মেসেজটা পড়েই মায়া বুঝতে পারলো তামিমের কলটা ধরতে পারলে অনেক ভালো হতো। ভাবতে না ভাবতেই মায়ের ফোনটা আবার বেজে ওঠে। স্ক্রিনের উপর স্পষ্ট করে তামিম নামটা ভেসে উঠেছে। মায়া তাড়াতাড়ি করে কল রিসিভ করলো। হ্যালো, জান পাখি, তোমাদের বাসার ছাদে একটু আসো তো। ছাদে আসবো কেন? কারণ আমি এখন তোমাদের বাসার ছাদের দোলনার মধ্যে বসে রয়েছি। তাড়াতাড়ি আসো। আর হ্যাঁ, আসার সময় একটা চাদর নিয়ে আসিও, ছাদে অনেক হিম পড়ছে। কি? আপনি এত রাতে আমাদের বাসার ছাদে কি করছেন? আহা, এত কথা বলো না তো, যা বলেছি তাই করো। একটা চাদর নিয়ে তাড়াতাড়ি ছাদে আসো, তারপর সব বলছি। না আসলে কিন্তু আমি তোমাদের বাসার ভিতরে চলে আসবো। না না, এরকম করবেন না। আপনি ওইখানেই থাকেন, আমি এক্ষুনি আসছি। বলেই কল কেটে দিল। ছাদের একপাশে দাঁড়িয়ে তামিম কাঁপছে, আর তা দেখে মায়া মিটমিট করে হাসছে। হাসবে না কেন? তামিম যে একদম বাচ্চাদের মতো দাঁতে দাঁত লাগিয়ে শব্দ করে কাঁপছে, যেমনটা ছোট বাচ্চারা কাঁপে। ঘর থেকে আসার সময় তামিমের জন্য একটা চাদর নিয়ে এসেছিল মায়া। সেটা তামিমকে এসে দেওয়ার পর এখন তামিম সেটা গায়ে জড়িয়ে দাঁড়িয়ে আছে। তারপরও তামিমের উপর মায়ার একটু রাগ হলো। একটু রাগ নিয়ে মায়া তামিমকে বলল, আপনার মাথায় কি বুদ্ধি জিনিসটা নেই নাকি? এত রাতে কেউ কিভাবে কারোর বাসার ছাদের মধ্যে আসে? এসছেন ভালো কথা, কিন্তু একটা সোয়েটার পরেও তো আসতে পারতেন। তা না, একদম পাতলা একটা জামা পরে চলে এসছেন। বাসার গেটে তো তালা লাগানো, তাহলে ছাদে কিভাবে আসলেন? এই তো ছাদের পাইপ বেয়ে বেয়ে এসেছি। কি? পাইপ বেয়ে উঠেছেন? গাছ বেয়ে বেয়ে উঠলে মানা যেত, কিন্তু পাইপ বেয়ে বেয়ে কিভাবে উঠলেন? পাইপ বেয়ে ওঠা আমার কাছে কোনো ব্যাপারই না। ছোটবেলায় আমি একটু বেশি দুষ্টামি করতাম, তাই আব্বু মাঝে মধ্যে রাগ করে আমায় বাসায় বন্দি করে রাখতেন। কিন্তু আমার বাসায় একা একা বসে থাকতে ভালো লাগতো না, তাই একদিন বাসার ছাদে উঠে পাইপ বেয়ে নিচে নেমে গেলাম। সেই থেকে আমি পাইপ বেয়ে ওঠানামা শিখে যাই। ছোটবেলার এখনো কিছু জিনিস আপনার মধ্যে রয়ে গেছে। কি? কিছু না। আচ্ছা, এখন বলেন, এত রাতে আমাদের বাসার ছাদে কেন এসেছেন? তোমাকে দেখার জন্য। আমাকে দেখার জন্য? মানে প্রতিদিন ইউনিভার্সিটিতে তো দেখেনি, এখন আবার দেখার জন্য এত রাতে আমাদের ছাদে আসতে হলো কেন? তোমাকে এতবার কল দিলাম, কল ধরলে না কেন? তুমি কল ধরছো না দেখে তোমার জন্য আমার চিন্তা হতে লাগলো, তাই তোমাকে দেখার জন্য তোমাদের বাসার ছাদে চলে আসলাম। মায়া তামিমের কথা শুনে হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। তারপরও বলল, আরে আমি তখন খাবার খেতে ছিলাম, তাই কল ধরতে পারিনি। এখানে চিন্তা করার কি আছে? আছে, অনেক কিছু আছে, তা তুমি বুঝবে না। আর প্রিয় মানুষটার জন্য চিন্তা করবো না তো কার জন্য করব? কে প্রিয় মানুষ? কেন তুমি? সব সত্যি জানার পরে কি আর প্রিয় মানুষ থাকবো? কিছু বললে? না, কই কি বললাম? কিছু না। দেখেছেন তো, এবার বাসায় যান। এখনো মন ভরেনি? প্লিজ এখন যান, না হলে যে কোনো সময় কেউ ছাদে চলে আসতে পারে, আর এসে আমাদের দুজনকে দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। প্লিজ এখন বাসায় যান। না, আমি যাব না। এমন করছেন কেন? প্লিজ বাসায় চলে যান, প্লিজ। না। মায়া তামিমের এমন বাচ্চামি দেখে কি বলবে নিজেই বুঝতে পারছে না। কি করে এখন তামিমকে বিদায় করা যায় সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে। হঠাৎ কারো পায়ের আওয়াজ পেয়ে মায়া একটু ভয় পেয়ে গেল। কেউ একজন এখন ছাদে আসছে, কি করবো আমি? যদি আম্মু অথবা আব্বু হয়, আমাদের একসাথে দেখে ফেলে, তাহলে তো আমি শেষ। এদিকে তামিম আগের জায়গাতেই দাঁড়িয়েছে, এক পাও নড়ছে না। হঠাৎ মায়া তাকে ধাক্কা দিয়ে দোলনার পিছনে ফেলে দিয়ে দোলনায় বসে পড়ল। তামিম কিছু বুঝে ওঠার আগে মায়া ফিসফিস করে বলল, প্লিজ দোলনার পেছনে থেকে বের হবেন না, প্লিজ। আরে আমার আম্মুটা এত ঠান্ডার মধ্যে ছাদে কি করছে? মায়ের বাবা ছাদে এসে মায়াকে ছাদের দোলনার মধ্যে দেখতে পেয়ে কথাটা বললেন। না মানে আসলে আমার এক বান্ধবী কল দিয়েছিল, কিন্তু ঘরে নেট পাচ্ছিল না, তাই ছাদে আসলাম। দোলনার পিছন থেকে তামিম একজন বয়স্ক লোকের গলার আওয়াজ শুনে বুঝতে পারল এটা মায়ের বাবা হবে, তাই সে দোলনার পিছনটাই লুকিয়ে রইল। দোলনার পিছনে লুকানোর একটি জায়গা আছে,
কেউ যদি দোলনায় বসে থাকে আর পিছনে কেউ লুকিয়ে থাকে তাহলে তাকে আর সামনে থেকে দেখা যাবে না। নেট পাচ্ছে না বলে ছাদে আসার কি প্রয়োজন? তোমার ঘরের বারান্দার গিয়েও তো কথা বলতে পারতে। বারান্দায় তো আর নেটের সমস্যা হতো না। আসলে বারান্দার কথা মনেই ছিল না। তাহলে এখন রুমে যাও আর বারান্দায় গিয়ে কথা বলো। ছাদে বেশিক্ষণ থাকলে ঠান্ডা লেগে যাবে। আব্বু তুমি যাও, আমি আসছি। আর আমার এত ঠান্ডা লাগছে না এখানে। যাচ্ছি মানে এক্ষুনি যাও বলছি। আব্বু এসছি যখন কথা বলেই যাই না, প্লিজ 2 মিনিট কথা বলেই রুমে চলে যাব, প্রমিস। তোমার যা ভালো লাগে করো, আমার কি। বলেই উনি রাগ দেখিয়ে চলে গেলেন। মায়ের বাবা চলে যাওয়ার সাথে সাথে দোলনার পিছন থেকে তামিম বের হয়ে আসলো। আমার শ্বশুর আব্বু ছিলেন বুঝি? মায়ার তামিমের কথা শুনে ভীষণ রাগ হলো, কিন্তু তা প্রকাশ করলো না। আপনি প্লিজ এখন বাসায় যান, আমি আর এখানে থাকতে পারবো না। আমি ভীষণ ঠান্ডা লাগছে। কি তোমার ঠান্ডা লাগছে? আগে বলবা না? আসো আমার চাদরের ভিতরে এসে ঢুকে পড়ো। আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। প্লিজ আপনি এখন বাসায় যান, প্লিজ। ওকে যাচ্ছি, কিন্তু কাল একটু তাড়াতাড়ি ভার্সিটিতে চলে এসো, কেমন? আচ্ছা আসবো, এখন আপনি যান। চাদরটা কি নিয়ে যাব? মায়া কিছুক্ষণ ভেবে দেখলো এইভাবে পাতলা একটা কাপড় পরে গেলে নিশ্চয়ই ঠান্ডা লেগে যাবে। এর চেয়ে ভালো চাদরটা নিয়ে যাক, কাল না হয় ভার্সিটিতে চলে গেলে আবার নিয়ে আসবো। নিয়ে যান, তবে কাল ভার্সিটিতে আসার সময় চাদরটা আবার নিয়ে আসেন। এটা কিন্তু আমার পছন্দের চাদর, কাউকে পরতে দেই না, আপনাকেই শুধু দিলাম। ওকে নিয়ে আসবো, এখন তাহলে যাই। তারপর তামিম পাইপ বেয়ে নিচে নেমে গেল আর আস্তে আস্তে বাসার দেয়াল টপকে চলে গেল। মায়াদের বাসা দোতলার, দ্বিতীয় তলাতে তারা ভাড়া থাকে, তাই পাইপ বেয়ে নিচে নামা খুব বেশি কঠিন একটা কাজ না। তামিম চলে যাওয়ার পর মায়াও ছাদ থেকে নেমে রুমে চলে আসলো। তারপর দরজাটা লাগিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। শুয়ে শুয়ে মায়া ভাবছে, ভুল করে ওনাকে প্রপোজ করাতে উনি ভেবে নিয়েছেন আমি সত্যি সত্যি ওনাকে ভালোবাসি, কিন্তু আমি তো একটা বাজি জেতার জন্য ওনাকে প্রপোজ করেছি, ভালোবেসে নয়। আর আজকে উনি যা করলেন তা কোনো ছেলেই করবে বলে মনে হয় না। কল ধরতে একটু দেরি হওয়াতে আমাদের বাসায় চলে এসেছেন আমাকে দেখার জন্য। এটা কিন্তু পাগলামি ছাড়া আর কিছুই বলা যায় না। না, এভাবে চলতে থাকলে আর হবে না। ওনাকে আমার সব সত্যি বলে দিতেই হবে, না হলে উনি আমার জন্য আরো পাগলামি করতে থাকবেন। কাল ভার্সিটিতে গিয়েই ওনাকে সব সত্যি বলে দিব, তারপর যা হবার হবে। অনেক রাত হয়ে গিয়েছে, এবার ঘুমিয়ে পড়ি, কাল আবার ভার্সিটিতেও যেতে হবে। তারপর মায়া কম্বল জড়িয়ে ঘুমিয়ে পড়ল। এদিকে তামিমও তার বাসায় এসে রুমে গিয়ে বিছানার মধ্যে শুয়ে শুয়ে মায়ার দেওয়া চাদরের দিকে তাকিয়ে আছে। মায়া বলেছে এই চাদরটা তার পছন্দের চাদর, আর এটা সে কাউকে দেয় না, কিন্তু এই প্রথম আমায় দিল। মেয়েটা সত্যি আমায় অনেক ভালোবাসে। তামিম মায়ের চাদরটা গায়ে জড়িয়ে মায়ের কথা ভাবতে ভাবতে ঘুমের দেশে হারিয়ে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মায়া প্রথমে নাস্তা করে নিল। তারপর রুমে এসে রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়ে পড়ল। কিছুক্ষণ হাঁটার পর সে ভার্সিটিতে চলে আসলো। ভার্সিটিতে এসে মায়া তামিমকে খুঁজতে লাগলো। অনেকক্ষণ খোঁজার পর সে তামিমকে না পেয়ে নিরাশ হয়ে ক্লাসের দিকে যেতে লাগলো। ক্লাসে এসে ঢুকতে যাবে তখনই মায়া একটা ছেলের সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যাচ্ছিল, কিন্তু ছেলেটার সাথে সাথে মায়ের কোমর ধরে ফেলে, যার কারণে মায়া মাটিতে পড়ে যাওয়া থেকে বেঁচে যায়। এমন সময় হঠাৎ মায়াকে কে যেন টান মেরে দাঁড় করিয়ে ছেলেটার গালে ঠাস ঠাস করে 2টা চড় বসিয়ে দেয়। মায়া পাশে তাকিয়ে দেখে তামিম দাঁড়িয়েছে আর ছেলেটার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়েছে। তোর সাহস কি করে হলো আমার জান পাখির কোমরে হাত দেওয়ার? তুই কি জানিস না যে আমি ওকে ভালোবাসি? ভাইয়া আমি চুপ, কোনো কথা বলবি না। তোর এত সাহস হলো কি করে আমার জান পাখির কোমরে হাত দেওয়া? তোকে তো আমি আজ। বলে ছেলেটাকে মারতে যাবে তখনই মায়া ওর হাত ধরে ফেলে। কে জান পাখি, আর আপনি কাকে ভালোবাসেন? হ্যাঁ, তুমি জান পাখি আর আমি তোমাকে ভালোবাসি। কি কিন্তু আমি আপনাকে ভালোবাসি না। আর ছেলেটা আমাকে নিচে পড়া থেকে বাঁচানোর জন্য আমার কোমর ধরে, ওর কোনো দোষ নেই, ও ইচ্ছা করে এমনটা করেনি। বলে তুমি আবার বলো তুমি আমাকে ভালোবাসো না? না, আমি আপনাকে ভালোবাসি না। তাহলে ওই দিন যে আমায়। ওই দিন একটা বাজি জেতার জন্য আমি একটা ছেলে খুঁজতেছিলাম তাকে প্রপোজ করব বলে, কিন্তু ভুল করে আমি আপনাকে প্রপোজ করে ফেলি। আমি আপনাকে ভালোবাসি না। প্লিজ আপনি এসব পাগলামি বন্ধ করেন আর আমাকে সবকিছুর জন্য মাফ করে দিন। মায়ের কথা শুনে তার পায়ের তলার মাটি সরে গেল। মায়ের কথাগুলো শুনে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না সে। তার মানে মায়া আমার সাথে ভালোবাসা নিয়ে মজা করেছে?
কিন্তু আমি তো মায়াকে মন থেকে ভালোবেসে ফেলেছি। না, আমি মায়াকে ছাড়া বাঁচবো না। আমার মায়াকে চাই। তামিমের মাথা যেন গরম হয়ে গেল মায়ের কথাগুলো শুনে। সে খপ করে মায়ের হাত চেপে ধরে আর মায়াকে পুরো ভার্সিটির সামনে টানতে টানতে ক্লাসরুমের কাছে নিয়ে যেতে লাগলো। ভার্সিটির সব ছাত্রছাত্রীরাও তামিম আর মায়ের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে কি হচ্ছে। আমায় কোথায় নিয়ে যাচ্ছেন? ছাড়ুন আমায়, ছাড়ুন বলছি, না হলে কিন্তু আমি চিৎকার করব। কর চিৎকার, যত পারিস তত চিৎকার কর, কিন্তু এই তামিম আহমেদের হাত থেকে তোকে কেউ বাঁচাতে আসবে না। মায়া তামিমের এমন কথা শুনে ভয়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো। তামিমের মায়াকে টেনে নিয়ে যেতে কষ্ট হচ্ছিল, তাই সে মায়াকে ফিল্মের ভিলেনদের মতো কোলে তুলে নিল আর নিজের গাড়ির কাছে এসে গাড়ি খুলে মায়াকে ভেতরে ঢুকিয়ে দিল আর সেও অন্য দিক দিয়ে গাড়িতে ঢুকে পড়ল।